নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের শনিবারের বন্ধু জোহরা মারিয়াম লিসা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে সময় এবং স্রোতধারা কারোর জন্য অপেক্ষা করে না। বিশেষ করে সময় আমাদের জীবনে একটি মূল্যবান বিষয় এবং এই সময় সবসময় বহমান। এই বহমান সময়ের সাথে যদি আমরা নিজেদেরকে মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি, জীবনে অনেকটা পিছিয়ে পড়ি আমরা। আজকে এই সময় নিয়ে আমরা আড্ডা দেব। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে সময়ের সাথে চলি। যারা আমার সাথে এই আড্ডায় যুক্ত হতে চান, আমাদের লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। Available at Herland stores. আর আমার সাথে বরাবরের মতোই তিনজন বন্ধু আছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার সাথে শুরুতেই আছেন ফারহানা হক নীলা, সিনিয়র রিপোর্টার নিউজ নাও বাংলা। তারপরে আছেন নাজিন নাহার, সম্পাদক ও প্রকাশক মাসিক টেক ওয়ার্ল্ড বাংলাদেশ, সভাপতি বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, সিইও টেক সলিউশনস। একসাথে অনেকগুলো রূপে আছেন আপু। আর তারপরেই আছেন আমার শনিবারের বন্ধু রাহিমা সুলতানা রিতা, লাইফস্টাইল এক্সপার্ট। আপনাদের সবাইকে আমাদের আজকের আড্ডায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমাকে অনেক শুভেচ্ছা। আপনাকে বাবা, আপনার সাথে তো আমি আসলে কো অ্যাঙ্কার, এখানে আমাদের একসাথে আড্ডা হয়। আমরা আপনারা দুজন হচ্ছেন আমাদের গেস্ট আর আমরা আপনাদের অ্যাঙ্কার, আমাদের বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়িতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, এই সময়ের সাথে চলা। সময় অনেক কঠিন একটা বিষয়, আবার সহজও একটা বিষয়। চলে গেলে ফিরে পাওয়া যায় না, আর যখন চলে যায় তখন আমরা আসলে বুঝতে পারি না যে চলে যাচ্ছে। সময়ের সাথে চলি। তো প্রথমেই আমি নীলা আপু আপনার কাছে আসি। সময়ের সাথে চলি বা সময়ের সাথে চলতে গিয়ে আপনি কি মনে করেন, যেটা আসলে কি সময়ের সাথে চলাটা আসলে কি আমাদের জীবনে? আচ্ছা, সময়ের সাথে চলা মানে হচ্ছে সময়ের সাথে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের পরিবর্তনগুলো আসছে তার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া এবং খুব বেশি সময়কে পার হতে নাই দেই। ধরেন যে আমি আজকের সময়ে দেখলাম যে আজ দিনটা সারা দিন আপনারা সবাই যা করেছেন আমি তা করতে পারি নাই, তো ঠিক আছে, আগামীকাল রয়েছে, আগামীকাল করি, কিন্তু সেটা যেন এমনভাবে না ভাবি যে আমি আগামী মাসে করব, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। সো আল্লাহ যে আমাদেরকে এখন পর্যন্ত সেই সময়টা দেয়নি যে আজকে 1 মিনিট চলে গেল মানে তোমার জীবনে অনেক কিছু চলে গেল, না। আমি যদি আমার বুদ্ধি, আমার স্টাইল, আমার চিন্তা ভাবনাকে নিয়ে সেভাবে এগিয়ে যাই তাহলে সময়ের সাথে খাপ খাইয়ে চলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। আপনি দেখবেন যে এখন কিন্তু এমনও আছে যে যিনি স্কুল লাইফে এসএসসি কমপ্লিট করতে পারেননি, তার বয়স হয়ে গেছে 40 আপ, তিনি কিন্তু এখন এসএসসি দিচ্ছেন বা স্কুলের ছাত্রদের সাথে পড়াশোনা করছেন। এরকম কিন্তু এক্সাম্পল আছে। তিনি সময়ের সাথে খাপ খাইয়ে নিয়েছেন, কিন্তু চিন্তাধারাটা কি এইভাবে উনি ভাবেননি যে সময় চলে গেছে আমি এই বাচ্চাদের সাথে লেখাপড়া করবো, নো, তাহলে কিন্তু হেরে গেলাম। তাহলে কিন্তু সময় যেতে যেতে একটা সময় ওপারের সময় হয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হবে না, আমার নিজের জীবনের সাথে খাপ খাওয়াটা হবে না। আমি কোথায় যাচ্ছি, বয়স কোথায় যাচ্ছে বা কত সময় যাচ্ছে চিন্তা না করে আমরা যা হচ্ছে তার সাথে নিজেকে খাপ খাইয়ে চলি, তাহলেই আমার কাছে মনে হয় সময়ের সাথে আমার দৈনন্দিন জীবনকে মিলিয়ে আমি চলতে পারবো। বাহ, চমৎকার বলেছেন। এটা কিন্তু একটা পজিটিভ ওয়েতে কিন্তু নীলাপু বলেছেন যে সময়টা চলে গেছে বলে যে আমার সময় এখনো মানে কি বলে ওটাকে কিভাবে বলবো, যে মানে হ্যাঁ একবারে ভ্যানিশ হয়ে যায়, হয়তো ওই সময়টা চলে গেছে কিন্তু আমার পক্ষে এখনো সম্ভব করা, সেই সময়টাকে আমি ফিরে পাবো না, কিন্তু সেই এখনকার সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আর নাজিন আপু আপনার কাছে আসি। একসাথে অনেকগুলো পরিচয় আমি আজকে আপনার দিয়েছি। আসলে আমরা সবাই এখানে আসলে এক্সপার্ট, কিন্তু নাজিন আপুর এতগুলো ডিজিটাল, উনি ডিজিটাল যুগের সাথেই কিন্তু কাজ করছেন, ডিজিটাল বিষয় নিয়েই কাজ করছেন। তো আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে সময়টাকে ম্যানেজ কিভাবে করেন, এতগুলো রোল আপনি প্লে করছেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ যে আমরা আজকে এই আড্ডায় রিতাপার মতো একজন মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য ভালো লাগছে এবং ধন্যবাদ। আসলে সময়ের সাথে যেটা নীলা বলছিল আমি ওই জায়গাটা থেকে মিলিয়ে এটার উত্তরটা দিই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু তথ্য প্রযুক্তির যুগে বাস করি, অস্বীকার করার একদম কোনো সুযোগ নেই এখানে যে 2012 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তারপর থেকে পুরো দেশ
দেশে এবং আমি মনে করি একদম মার্জিনালাইজ পর্যন্ত যে সেন্সেশনটা হয়েছে তথ্য প্রযুক্তির, সেই জায়গাতে কিন্তু একটা সুযোগ আছে। আপনি কিন্তু ভবিষ্যৎটা কি হচ্ছে, প্রযুক্তি কিভাবে আপনার আগামী দিনকে পরিবর্তন করে দিবে, এই বিষয়গুলো এখন জানা খুব সহজ। আমি কিন্তু বলতে পারবো কালকে কি হবে। তো যে জায়গাটা নীলা বলছিল যে সময়টা চলে গেলে আমরা যেন মন খারাপ না করি, আমরা প্রস্তুত হই, কিন্তু আমার কাছে মনে হয় যে এখন কিন্তু সম্ভব আপনি আগের থেকেই প্রেডিক্ট করা যে কালকে পরশু প্রযুক্তি কোথায় যাচ্ছে, জীবন কোন দিকে যাচ্ছে। সেই জায়গার সাথে আমি বলবো খাপ খাওয়ানোর চেয়ে আগে হচ্ছে আমার প্রস্তুতিটা, যে কি চেঞ্জ হতে যাচ্ছে, সেই জায়গায় ওই পরিবর্তনের সাথে আমাকে ম্যাচ করতে হলে আমার কোন দক্ষতাটা লাগবে, কোন জায়গাটায় আমাকে গুরুত্ব দিতে হবে, কোন জায়গাটায় আমাকে ছাড় দিতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আর জায়গাটা আমার জন্য সেটা আমার বুঝতে হবে। একদম একদম। আর আমি আমার টাইম ম্যানেজমেন্টের জায়গাটায় বলবো যে আমি নিজে 2002 সালে কিন্তু আমি চাকরিতে জয়েন করি। তো তখন আমি তথ্য প্রযুক্তি ভিত্তিক যে ম্যাগাজিন ছিল পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ, ওইটার হেড অফিস ছিল আমেরিকায় সিলিকন ভ্যালিতে। তো ওইটার বাংলাদেশ পার্টে আমি কাজ করতাম গ্র্যাজুয়ালি। একটা সময়ের একটা খুব চমৎকার একটা বিষয় আমরা দেখতে পাই, সেখানে যখন সকাল সেখানে এখন আমাদের রাত থাকে। হ্যাঁ, তো তখন ওইভাবে তথ্য প্রযুক্তির প্রতি আমার দুর্বলতাটা, যেহেতু এটা আমার প্রথম জব ছিল, পরে 2011 পর্যন্ত ওখানে কাজ করার পর আমার বেবির কারণে, যেটা হয় খুব কমন আমাদের মেয়েদের, তখন একটু ব্রেক নিয়ে এবং পরে 11-ই শেষের দিকে আমার নিজের ম্যাগাজিন শুরু করি। তো সময়ের সাথে আমার ম্যানেজ করার জায়গাটা কেমন, যখন আমি ম্যাগাজিনে কাজ শুরু করি, এবং একটা বিষয় বলি যে আমাদের তথ্য প্রযুক্তি সাংবাদিকতায় তখন মেয়ে ছিল না, আমরা হাতে গোনা 2-3 জন ছিলাম যারা তথ্য প্রযুক্তি লিখতাম। ইভেন ভালো ভালো ডেলি পত্রিকাগুলোতে তথ্য প্রযুক্তির ছোট্ট একটা কর্নার কেবল আসতো। গ্র্যাজুয়ালি এখন বড় পাতা হয়, স্পেশাল সাপ্লিমেন্ট হয়। তো যখন সপ্তাহ ভিত্তিক একটা বিষয় আমরা পাই, একটা স্পেশাল একদম অংশ পাই। তো যখন ম্যাগাজিনটা করতে যাই, সেখানে যারা বিজ্ঞাপন দিত, সেখানে আমি দেখতাম যে অনেকেরই আসলে ওয়েবসাইট নাই। অনেকেরই ওয়েবসাইট নেই, অনেকে হয়তো ডিজিটালি অ্যাডাপ্ট করছে না বা টেকনোলজিকে ওইভাবে গ্রহণ করছে না। আমি টকিং আবার 2012 সালের কথা বলছি। এখনো কিন্তু সবার কিন্তু মানে ওয়েবসাইটের ব্যাপারে অতটা আগ্রহ না। ফেসবুক পেজ বলি বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কিন্তু আছে, কিন্তু ওয়েবসাইটের ব্যাপারে কিন্তু অতটা আগ্রহ দেখি না আমরা। সত্যি তাই। তখন আমার কাছে মনে হলো, এই যে সময়ের কথা ভাবা, তখন আমার মনে হলো যে একটা সময় এই ওয়েবসাইট করাটা ম্যান্ডেট হবে, সফটওয়্যার থাকাটা ম্যান্ডেট হবে। তখন আমি 2012 সালে টেক সলিউশন করে আমার ওই ম্যাগাজিনের পাশে এই ইনিশিয়েটিভটা শুরু করা হয়, যেখানে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো দীর্ঘদিন আসলে প্রযুক্তির সাথে থাকার কারণে 2002 সালের দিকে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং আমাদের যখন কমিউনিটিতে যারা ছিল সবাই মিলে আমরা একটা অ্যাসোসিয়েশন করি, BIJF নামে, বাংলাদেশ ICT জার্নালিস্ট ফোরাম নামে। এটা এখন পর্যন্ত গভর্নমেন্ট সমাজ কল্যাণে রেজিস্টারভুক্ত একমাত্র। আরেকটা আছে, ওরা হচ্ছে জয়েন্ট স্টকে, কিন্তু আমরা একদম সমাজ কল্যাণে রেজিস্টারভুক্ত একটা অ্যাসোসিয়েশন। আমি এটার ফাউন্ডার মেম্বারও। তো সেই জায়গায় 21 বছর সময় দিয়ে সংগঠনে এখন আমি সভাপতি এবং নির্বাচিত ইলেকশন করে। তো এই যে আপনাকে অভিনন্দন। না, ধন্যবাদ। তো আমার ব্যালেন্সের জায়গাটায় আমি বলবো আমি ম্যানেজ করতে পারি। সবার আগে আমি আমাকে আসলে ম্যানেজ করি। আমাকে যেমন আমি সকালে উঠে আমি সবাইকে বলি, আমার কলিগদেরকেও বলি, আমার কিন্তু টু ডু লিস্ট থাকে যে আজকে আমি কি কি করব, আমি কোথায় যাব, আজকে সারাদিনের কাজগুলো কিন্তু আমি লিখে ফেলি। সময়ের সঠিক ব্যবহারটা আপনি আসলে নিশ্চিত করেন। হ্যাঁ, এটা এই একটা এই অভ্যেসটা আসলে কেন জানি আমাদের এখনো সবার তৈরি হয়ে ওঠেনি। কিন্তু এই যে আপনি তৈরি করেছেন, নিজেকে এভাবে তৈরি করেছেন, এই কারণেই কিন্তু আজকে আপনি একটা পর্যায়ে আসতে পেরেছেন। তো সেই সূত্র ধরে আমি একটু রীতা আপার কাছে আসি। রীতা আপা, আজকের রীতা আপা, যে রীতা আপাকে আমরা চিনি লাইফস্টাইল এক্সপার্ট হিসেবে, তো এই রীতা আপাকে তৈরিতে সময়ের ভূমিকা কতটুকু? একটা মানে কি বলবো, যে সময়ে আমার যেটা মানে এখনো আমি যেটা করি, মানে আমার কাছে টাইম অনেক গুরুত্বপূর্ণ। আর আমার প্রত্যেকটা মিনিট, আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড মনে হয় যে আমার জীবনে আমি নষ্ট করব না, এটাকে আমি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো এবং এটা প্রোডাক্টিভ হতে হবে, যেটাতে আমি নিজে উপকৃত হব এবং আমার দ্বারা আরও 10 জন উপকৃত হবে। তো এই যে একটা জিনিস, এই প্র্যাকটিসটা আমার একদম বহু আগে থেকে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই আমার মধ্যে এরকম একটা চিন্তা ছিল। আর আমি সবসময় আছে না যে ফেলে রাখা, আজকে করব না কালকে করব,
এই জিনিসটা আমার কম ছিল আর কি, আমার মধ্যে একটা প্র্যাকটিস ছিল যে না সবসময় আপনি অ্যাক্টিভ থেকেছেন। আমার আজকের কাজটা আমাকে আজকেই শেষ করতে হবে। তো এই যে প্র্যাকটিসটা, ওই প্র্যাকটিসটাই আমাকে জীবনে আসলে এই যে আজকের রাইমা সুলতানা রিতা হয়ে ওঠার পেছনে নিয়ে এসছে। আর সবচেয়ে বড় জিনিস সময়কে দেখতে পাওয়া, একটা ভিজুয়ালাইজ করা আমার নিজেকে, আমি আসলে কোথায় দেখতে চাই। যেমন বাংলাদেশে দুটো জিনিস আমি বলতে পারি যে হ্যাঁ এটা শুরু করেছি। এক তো রান্নাকে একটা ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স, শিল্প, আর্ট আর বাণিজ্য। তখন আমি এটাকে রান্না নিয়ে বাণিজ্য করার স্বপ্ন দেখেছিলাম। এবং আরও আমার অনেক মহিলারা যারা বের হতে পারে না, ঘরে বসে থাকে, তাদেরকে নিয়ে স্বপ্নটা আমি একা আমার জন্য দেখি নাই, আমি সবাইকে নিয়ে একসাথে স্বপ্ন দেখছি। তাদের সময়টাকে আমি কিভাবে, তারপরে যখন এটা হয়ে গেল আমার মধ্যে সবসময় এটা নতুন কিছু করার একটা মানে চিন্তা ছিল। তারপরে আমি বাংলাদেশের স্পার পায়োনিয়ার, স্পা শব্দ কি, আমি যখন স্পাটা শুরু করলাম, এসপিএ মানে কি এটা আমাকে বুঝাতে হতো লোকজনকে। তো অ্যাব্রিভিয়েশন করে যে স্পা আসলে কি, এটা মানুষের হিউম্যান হেলথের জন্য কত দরকার, মানসিক স্বাস্থ্য। এই যে আমাদের ডাক্তারের কাছে আমরা শরীর নিয়ে দৌড়াই, মন নিয়ে কোথায় যাই বলো? মনের যত্ন যে মানুষের প্রয়োজন আছে, মানে আমার সুস্থ থাকার জন্য দেহ মন আত্মার যে একটা হারমোনাইজ করা, এই জিনিসগুলোর স্বপ্ন আমি আজ থেকে অলমোস্ট 19 বছর আগে আমি এটা নিয়ে পড়াশোনা করি থাইল্যান্ডে, এবং লেখাপড়া করি। যে একটু আগে পড়াশোনার কথা বলছিল, আমার মেয়ে যখন অনার্সে ভর্তি হয়েছে আমি তখন আয়ুর্বেদ মেডিকেলে ভর্তি হই, এবং আমার বাচ্চার যে ছোট বাচ্চাদের সাথে বসে আমি কিন্তু পরীক্ষা দিয়েছি, এবং ওই পরীক্ষা হলে ম্যাজিস্ট্রেটও আসতো। তখন আমি টেলিভিশনে কাজ করি, বিশেষ করে বিটিভিতে কাজ করি, তো আমাকে মোটামুটি তখন সবাই চিনতো। আমাকে দেখেই বলে আপনি এখানে কি করেন? আমি বলছি আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি করতেছি, আমি তো পরীক্ষা দিতে বসছি। তো তুমি চিন্তা করো, অলরেডি আমি তখন কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে মাস্টার্স করে আমি 4 বছরের একটা আবার ইন্টারমিডিয়েটের বাচ্চাদের সাথে বসে পরীক্ষা দিলাম, পড়াশোনা করলাম এবং মেডিকেল কমপ্লিট করলাম। তো এই যে আমার কাছে একটা জিনিস মনে হয়, ওই সময়ে তখন এটা নিয়ে আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছে, হ্যাঁ এই বয়সে এসে এগুলো করছে, এই করছে, সেই করছে, তখন আমি কোনো কিছুই পাত্তা দিই নাই। কিন্তু আজকে আমি ওই যে 4টা বছর আমি এর পিছনে দিয়েছি, আজকে কিন্তু এর ফল আমি অনেক বেশি রকম ভাবে পাচ্ছি, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আর সময় নিয়ে কথা বলতে বলতে কি হলো জানেন, প্রথম ব্রেকের সময় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, আমাকে ব্রেক নিতেই হবে। এবং ব্রেকের পরে আমরা যখন আসবো আর অনেক আড্ডা দেবো, তো ব্রেকটা নিয়ে নিই। প্রিয় দর্শক, নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের প্রথম ব্রেকে যাচ্ছি। আশা করছি আপনারা আমার সাথে দ্রুত জয়েন করবেন, আর ব্রেকের পরে অনেক আড্ডা হবে, সুতরাং সাথেই থাকবেন। Available at Herland stores. ফিরে এলাম বিরতির পর নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। যারা যারা আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। আজকে আমাদের টপিকটা খুব চমৎকার, সময় নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, তাই সময় থাকতে থাকতে দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আড্ডা দিচ্ছি সময় নিয়ে। সময় কিন্তু অনেক, যেটা শুরুতেই বলেছি, আমরা অনেক কথা জেনেছি সময় সম্পর্কে, যে সময়টা আসলে চলে যায়, কিন্তু চাইলে আমরা বর্তমান সময়কেও কাজে লাগিয়ে আমাদের জীবনে উন্নতি করতে পারি। তো এখন আমি নাজরিন আপুর কাছে একটা জিনিস জানতে চাই। আপু, আপনি তো আইটি সেক্টরে আছেন, এবং আমি জানি না, এটা আমার কাছে মনে হয় যে সময়টা মনে হয় এই ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ বলি বা স্মার্ট যুগে আগের থেকে একটু বেশি দ্রুত যায়। মানে আপনার কি মতামত এই বিষয়ে? এটা অবশ্যই, মানে এটা বিষয়টা আসলে হয়েছে কি, প্রযুক্তি সবসময়, বিজ্ঞান বলেন বা টেকনোলজি যেটাই আমরা বলি, সবসময় একদিকে হচ্ছে যে বর্তমানে কোনটা নতুন সেটার যেমন বিষয়টা আসে, পাশাপাশি কিন্তু কন্টিনিউ আমরা হয়তো করছি না, উন্নত বিশ্বের অনেক জায়গায় কিন্তু তারা চিন্তা করে ফেলছে যে 2030
30-এ কোন প্রযুক্তিটা আসবে, 40-এ কোনটা আসবে। তো প্রযুক্তি সবসময় কিন্তু সময়ের চেয়ে এগিয়ে। এখন সেখানে আপনাকে বুঝতে হবে যে প্রযুক্তি যেহেতু সময়ের চেয়ে এগিয়ে আছে, আমি সময়ের সাথে থাকবো, তাহলে আমার জন্য আসলে কোন প্রযুক্তিটা এই সময়ে আমার সাথে ফিট করে। যেমন আমি যদি এখন বলি যে উন্নত বিশ্বে এই মুহূর্তে সবাই 3D প্রিন্টিং ব্যবহার করছে, সবাই ওখানে AI টেকনোলজি নিয়ে কাজ করছে। এখন আমি ভাবলাম বাংলাদেশে বসে আমিও 3D প্রিন্টিং করব, আমিও AI নেব, সময়ের সাথে থাকবো। এখানে একটা ট্রিক্স আছে। 3D প্রিন্টার বলে যে কিছু আছে, এটাই কিন্তু অনেকে জানে না যে আমি একটা ডিজাইন এঁকে দিলাম, ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে একদম 3D মডেলে 3 ডাইমেনশনে এটা প্রিন্ট হয়ে আসছে, একটা মগের মতো প্রিন্ট হয়ে আসছে। এখন আমি এখানে বসে ভাবলাম যে না, আমার তো সময়ের সাথে থাকতে হবে, 3D প্রিন্টার তো আমার লাগবে। এইটা আবার হলে তখন তো আমি আমার সময় যেটা, আমি যেই জায়গায় আছি, ভৌগোলিক অবস্থানটা আমার যেখানে, আমার সারাউন্ডিংটা যেটা, সেটার সাথে আবার আমাকে বুঝতে হবে যে আমার এখানে কোন প্রযুক্তিটা এই মুহূর্তে আসলে আমার দরকার। যেটা আমরা আসলে ব্রেকের সময় বলছিলাম, রীতা আপা বলছিল যে প্রযুক্তির নেগেটিভ সাইড নিয়ে, যে আমি তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে আছি বলে বলছি না, এরকম না। আসলে বিষয়টা যে প্রযুক্তি বিজ্ঞান দুটোরই কিন্তু ইতিবাচক নেতিবাচক দিক আছে, যে কোনো কিছুরই আসলে দুটো দিকে আছে। এখন এটা আসলে আমি ব্যবহারকারী যদি হই, এটা একদম আমার উপরে নির্ভর করে যে আমি এটা কি কাজে লাগাবো। মানে আপনি যদি হাজারটা বলেন টেকনোলজির নেগেটিভ সাইডগুলো আমার সোসাইটিকে নষ্ট করে দিচ্ছে, আমার ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, ওইটার কাউন্টারে আমি আবার বলতে পারি, মানে বলতে চাই যেটা, যে আমরা এখন অনেক সহজে, এই যে দেখেন আপনি সময়ের সাথে আমাদের সাথে একটা গল্পর আড্ডা চলছে, দেখেন প্রযুক্তির কারণে কিন্তু অনেকে এখন সবাই দেখছে এবং কিছুক্ষণ পর জুমে জয়েনও করবে, এখানে জয়েন করতে পারছে, সারা বিশ্ব থেকে জয়েন করবে, সারা বিশ্ব থেকে পাচ্ছে। এই যে আমরা মোবাইলাইজেশনটা হলো, এই যে সারা বিশ্বটা চলে আসলো এই নেক্সাস টিভির এই ছোট্ট আড্ডার জায়গাটা, এটা কিন্তু প্রযুক্তি। তো আমি এটা ইতিবাচকভাবে প্রযুক্তিকে ব্যবহার বলবো। একইভাবে আমরা এখন যখন কোনো একটা প্রতিবেদন লিখতে যাই, যেহেতু নীলাও আছে, ও রিপোর্টিং করে, আমিও যখন লিখি, আগে আমাদের একটা তথ্য, বা যেমন আপাও বলছিল শুরুতে যে আপারা যখন একটা রান্না আগে করতো, একটা মল তৈরি করা, কত গল্প আপাদের হ্যান্ডমেড করতে হতো। এখন প্রযুক্তির কারণে কিন্তু আপাও খুব সহজে যে নিউ ইনোভেটিভ কিছু যদি আপা করতে চায় যে বাংলাদেশে করব, আপা কিন্তু এখন ইউটিউবে গিয়ে বা আপা গুগলে গিয়ে দেখতে পারবে যে ফ্রান্সে এখন কোন কেকটা খুব ভালো চলছে, খাবারের কি ট্রেন্ড চলছে, এবং সেটা আপা এখানে লঞ্চ করতে পারে। দিস আর দ্য পজিটিভ। এখন তো সবকিছুই আমরা প্রযুক্তির কারণে জানতে পারছি, সবকিছু গ্লোবাল হয়ে গেছে। তো এখন ওইটা যেমন এই পজিটিভ দিকগুলো আছে, তো সেই জায়গায় আমি বলবো প্রযুক্তি অবশ্যই সময়ের চেয়ে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে সেই ট্রেন্ডটাকে ধরতে হলে সবার আগে হচ্ছে প্রযুক্তির জ্ঞানের পাশাপাশি সচেতনতা দরকার। আমি এটার ব্যবহারটা জানবো, পাশাপাশি এটার আমার জানতে হবে এটাতে রিস্ক ফ্যাক্টর কি আছে। আপনি যখন সমুদ্রে যাত্রা করেন, আপনি যখন একটা লঞ্চে বা একটা স্টিমারে উঠেন, তখন কিন্তু আপনার ওই সাপোর্ট যেগুলো লাইফ জ্যাকেট কিন্তু থাকে, এবং আপনার সুইমিংটা আপনি কিন্তু চিন্তা করেন তখন আমি যে জার্নি করছি আমার সেফটি মেজারটা আছে কিনা। যে কোনো কিছুতেই আমরা সেফটি মেজার চিন্তা করি। ইভেন আপনি ফ্লাইট করেন, দেখেন আপনার চেয়ারের সামনে কত সুন্দর করে লেখা আছে আপনি কি করবেন। সো প্রযুক্তিতেও কিন্তু আপা এরকম করে এগুলো আছে যে আপনি ফেসবুকটা কিভাবে সেফটির সাথে ব্যবহার করতে পারবেন, ইউটিউবটা কিভাবে করতে। ইভেন আমি আরেকটা ইনফরমেশন দিই, যেহেতু অনেকে শুনছে আমাদেরকে, টিনেজারদেরকে নিয়ে, আমার বাচ্চাও 20 years old, সো সব বাসায় কিন্তু একই গল্প যে বাচ্চারা ইন্টারনেট ব্যবহার করছে ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, ডিফারেন্ট ওয়েতে কিন্তু ওরা কানেক্ট হচ্ছে, ওরা গ্লোবালাইজেশনের সাথে ওরা কানেক্ট হচ্ছে, ওরা ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে। কন্টেন্ট আপনি কন্ট্রোল করতে পারছেন না, সো মেনি কন্টেন্ট ইজ দেয়ার, তারা যে কোনো কন্টেন্টকে তারা কিন্তু করতে পারে। এবং যেটা আপাও বলছিল যে সাজেশনে অনেক কন্টেন্ট চলে আসে যেগুলো আনঅথরাইজ বা দেখা উচিত না, কিন্তু খুব সুন্দর একটা সহজ পদ্ধতি আছে যে আপনি বাসায় যাদের কাছ থেকে ইন্টারনেটটা নিচ্ছেন, যারা এই সার্ভিসটা দিচ্ছে, তারা কিন্তু বিটিআরসির তাদের একটা গাইডলাইন আছে, হ্যাঁ, যে ওরা কিন্তু প্যারেন্টিং কন্ট্রোল করতে পারে। বা এটা কিন্তু অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানে না যে এটা কিন্তু আবার বিটিআরসির গাইডলাইন আছে। ইন্টারনেট সার্ভিস যারা দেয়, এটা তারা যখন কাউকে ইন্টারনেট দেয় বাসায়, তখন তারা নিজেরাও বলে না, কারণ তাদের সার্ভিস ব্যয়টা কিন্তু হয়ে যাচ্ছে না, ওদের ব্যয় বেড়ে যায়। যেমন 1000 টাকা আপনি বাসায় যে ইন্টারনেটটা ব্যবহার করেন, ওখানে যদি প্যারেন্টিং সার্ভিসটা অ্যাড করেন, এডিশনাল ওদের কিন্তু খরচ বেড়ে যাবে। এই জন্য ওরা অনেক সময় প্রোঅ্যাক্টিভলি বলে না, আর আমাদের ওই নলেজটা নাই যে আমরাও চাই না। এই গ্যাপে যেটা হয়, ওরাও দেয় না,
আমরাও পাই না, মাঝখানে আমাদের ইয়াং জেনারেশনটা সাফারিং করে। তো এই জ্ঞানগুলো, এই নলেজগুলো বোধহয় আমার মনে হয় যে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আরো যদি কানেক্ট করতে পারি, আরো একটু বেশি শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। নীলা আপু, আপনার কাছে একটু জানি যে আপনি তো আছেন একটা অনলাইন নিউজ পোর্টালে, আপনি আছেন তো যদি আমি বলি যে সময়ের সাথে তাল মেলানোর জন্য, মানে যেটা আমরা কাগজে নিউজ পেপার যেটা, সেটার সাথে অনলাইন নিউজ পেপার কতটা আসলে ভালো ভূমিকা রাখছে বা কতটা ইম্প্যাক্ট ফেলছে যদি জিজ্ঞেস করি সময়ের সাথে তাল মেলানোর জন্য, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, তাহলে আমি আমার শুরুটা থেকেই বলি। আমি কিন্তু 17 বছর হয়ে গেছে সাংবাদিকতায় আছি। তো আমার শুরুটা কিন্তু ছিল একটা ছোট্ট একটা কিশোর ম্যাগাজিন দিয়ে। তখন কিন্তু আমি শিশু, শিশু একাডেমি থেকে তখন শিশু পত্রিকা বের হতো। তো সেই সময় কিশোর ম্যাগাজিন ছিল, যেখানে আমি বাসা থেকে লেখা পাঠাতাম, সেই লেখাটা কিন্তু প্রকাশ হতো। ঠিক আছে। তো পরবর্তীতে আমি যখন স্টুডেন্ট হয়ে গেলাম, সেই সময় আমি পাঞ্জেরি নামে একটা মাসিক পত্রিকায় কাজ করতাম, পাঞ্জেরি শিক্ষা সংবাদ। আপা, পাঞ্জেরি শিক্ষা সংবাদ পত্রিকার জন্য আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম সেই সময়। আমি পরবর্তীতে বলবো ভেবেছিলাম, আপনার সাথে আমার অনেক আগেই দেখা হয়েছিল। যাই হোক, তো সেখানে কিন্তু এটাই একটা মজা, অনেক কিছু কিন্তু বের হয়ে যায়। আসলে আমার হয়েছে কি, এত তখন তো খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, এত বেশি যুক্ত, আর সব মানে সব প্রথম আপনাকে তো সময় ম্যানেজ করে অনেক কিছু করতে হয়, তাই না? আপু, একটু যদি বলতেন, মানে ছোট করে যদি একটু বলতেন যে অনলাইন পত্রিকাগুলো সময়কে কতটা মানে প্রপার ইউটিলাইজ করছে, এটা যদি একটু বলেন। হ্যাঁ, শিওর, সেই জায়গাটাতেই আমি আসছি। তো সেই পত্রিকা থেকে আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করা শুরু করলাম। দেন কিন্তু আমি টেলিভিশন চ্যানেলে 10 বছর কাজ করেছি। আচ্ছা, বর্তমানে আমি কিন্তু নিউজ নাও বাংলা অনলাইন পোর্টালে কাজ করছি, কারণ বাংলাদেশের মিডিয়ায় আমি যদি নাই থাকি, আমার বাংলাদেশের সাংবাদিকতা থেকে নাম চলে যাবে। এই জন্য পাশাপাশি আমি কিন্তু মূলত ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্স জার্নালিজম করছি। হ্যাঁ, আমি রিসেন্ট এশিয়া জার্নালিজম ফেলোশিপ কমপ্লিট করে আসলাম। তো আমি সময়ের সাথে কিন্তু আমার কাজটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার সময়কে আমি নষ্ট হতে দিচ্ছি না। এখন যদি আপনি অনলাইন পোর্টালে কাজটার কথা বলেন, আমাদের যুগটাই কিন্তু ডিজিটাল যুগ। আমি এই যে ডিজিটাল মিডিয়ায় কাজ করছি, আমার এখানে কিন্তু প্রিন্টের কাজও করতে হচ্ছে। আমি এখানে বসে কিন্তু দেখুন, আমি এখানে বসে 10 মিনিটের মধ্যে আপনার এই প্রোগ্রাম সম্পর্কে আমি কিন্তু নিউজ করে দিতে পারবো। আপনি যদি প্রিন্ট মিডিয়ার কথা চিন্তা করেন, সেটা কিন্তু আপনার কাল ভোরে পড়তে হবে। ঠিক আছে। আর যদি আপনি ডিজিটাল মিডিয়ার কথা বলেন, মানে আপনি টিভি চ্যানেলের কথাই ধরেন, সেটাও কিন্তু সময়ের, ধরেন হয়তো সন্ধ্যা 7টার নিউজ, প্রাইম নিউজ আছে, সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বাট আমি কিন্তু এখানে বসে মোবাইলে আমার অনলাইন পোর্টালে আমার নিউজটা কিন্তু পাবলিশ করে দিতে পারছি। সো এ থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সময় কতটা এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাংবাদিকতাও কতটা এগিয়ে যাচ্ছে। আপনারা আসলে আমাদের হাতের মুঠোয় বিশ্বকে নিয়ে আসছেন কিন্তু এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমাদের মানে অনেক সময় মানে রং নিউজ চলে আসে, বা হয়তো বা ওই যে ইনভেস্টিগেশন যদি আমরা বলি, প্রপার ইনভেস্টিগেশনের সময়টুকু পাওয়া যায় না, কারণ সবার আগে আমাকে হচ্ছে আমার নিউজ পোর্টালে নিউজটা দিতে হবে। এই হুজুগে কিন্তু অনেক সময় আমরা অনেক ধরনের নেগেটিভ নিউজ আসলে পেয়ে যাই। সেই হুজুগে যাওয়া যাবে না। আর আমার কাছে মনে হয় যে প্রথম সারির যে পোর্টালগুলো, সেগুলো এই ধরনের ভুল খুবই কম করে। দেখুন, এখন কিন্তু কিছু মিডিয়া, ওই যে যেটা বলছিল যে তথ্য প্রযুক্তির মধ্যেও নেগেটিভ কিছু সাইড আছে। তো এখন দেখা যাচ্ছে কিছু মানুষ, আমরা কিন্তু নিজেরা ব্লগ তৈরি করছি, নিজেরা ওয়েবসাইট করছি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে করছি। আর কিছু মানুষ আছে যাদের অভিজ্ঞতা নেই, হয়তো তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনলি মানে বাট সে একটা পোর্টাল খুলে কোনো রকম কিছু ভুয়া নিউজ কিন্তু ছাড়ছে, ভুয়া নিউজও ছাড়ছে, কপি পেস্টও করছে, স্পটে যাচ্ছে না, কিন্তু একটা ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো এগুলোর জন্য আমরা কিছুটা ক্ষতিকর হচ্ছি। সেজন্য তো এখন আইন নির্ধারণ করে দিয়েছে সরকার থেকে যে তুমি যখন পত্রিকা বের করবে, একটা গভর্নমেন্ট থেকে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে পা রেখেছি। আশা করছি যে এই সমস্যাগুলো আমাদের খুব দ্রুত সমাধান হবে। সমাধানের জন্য কাজ চলছে। আজকেই আমি পড়ছিলাম যে এই যে ধরো আমরা অনেক কিছুতে বিশ্বাস করে ফেলি, যেমন আমি আমার একটা আইডি খুলে আমি কিছু ভিডিও বানালাম লোকজনকে দিয়ে, যেমন এরকমই একজন সে রাস্তায় পড়ে থাকা লোকজনকে এনে সে খবর দিচ্ছে, এই করছে সেই করছে, বৃদ্ধাশ্রম এরকম করছে। আসলে দেখা গেল এইটার আড়ালে তার আসল নিউজ
ওই নিউজটাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। হ্যাঁ, সে অনেক ভালো কাজ করছে, অনেকে বাহাবা দিয়েছে, সেই করিয়েছে। আবার যখন তার আসল তথ্যটা পাওয়া গেল যে তাকে যখন ওখানে সাম্প্রতিক সময়ে আমরা কিছু ঘটনা দেখেছি আসলে এরকম মারা গেল, তারপর পেট মানে তো ওই যাই হোক, ওই যে মানে দেখা গেল তার বিভিন্ন অর্গানগুলো নিয়ে সেল করে দিচ্ছে, মানে খুবই একটা বাজে। আমরা কিন্তু এখন একটা দোদুল্যমান অবস্থায় আছে যে কোন পক্ষ আসলে সত্যি বলছে, কে সত্যি বলছে না। আর এটাও কিন্তু খুব সহজ, ওই যে আমি যেটা বললাম আপনার নিজের। আপা, আমরা কিন্তু এই যে আড্ডা দিতে দিতে আমাদের সময় বলছে যে আমাকে আরেকটা ব্রেক নিতে হবে। ঠিক আছে, একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, এখন সময় হলো, যেহেতু সময় নিয়ে আড্ডা দিতে মানে সময় নিয়ে আজকে আড্ডার বিষয়, তাই বলছে যে সময় হলো আরেকটা বিরতি নেবার। কোথাও যাবেন না, কারণ নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা জমে উঠেছে, সাথেই থাকুন। Available at Herland stores. নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলছে আমাদের আড্ডা। যারা এখনও আড্ডায় যুক্ত হননি, সময় কিন্তু চলে যাচ্ছে, তাই দ্রুত আড্ডায় যুক্ত হয়ে নিন। আর আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। আর আমাদের আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? একটা মাত্র ক্রাইটেরিয়া ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে নারী, কারণ এটা লেডিস ক্লাব। আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের সময় নিয়ে, সময়ের সাথে চলা নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমি একটা তিনজনের কাছে একটা ওপেন একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে সময় কি কোনোভাবে নারীদের জন্য কঠিন, মানে পুরুষদের তুলনায়? কিছুটা। আচ্ছা, কিছুটা কঠিন, হয়তো আমার জন্য কঠিন না, কিন্তু কিছু নারীর জন্য কঠিন। দেখা যায় যিনি একেবারে গৃহিণী, যে গ্রামে থাকা একটা মেয়ে, তার বিয়ে হয়েছে, সে ঢাকায় এসেছে, ঢাকায় কিছুই চিনে না, কিছুই জানে না, তার হয়তো ইচ্ছে করছে যে আজকে নীলাপার মতো আমি সাংবাদিকতা করব বা হব। সে হয়তো চাচ্ছে কলেজের লেখাপড়াটা আরেকবার শুরু করতে, কিন্তু তার হাজব্যান্ড বা তার শ্বশুর বাড়ির লোকজন সেটা দিচ্ছে না, বাবা মাও হয়তো যাচ্ছে না। বাবা মা চাইলে তো আর এত দ্রুত বিয়ে দিয়ে দিত না, তাই না? বাবা মা যেটা বলে যে তোমার হাজব্যান্ড যদি চাই করবা, এটা কিন্তু আমাদের খুব পুরনো একটি প্রবাদ। বাট এই ডিজিটাল যুগে এসে এখনো কিন্তু আমাদের নারীরা এই জায়গাটায় এখন পর্যন্ত পিছিয়ে আছে। এখনো আপনার আশেপাশে আপনার যদি 10 জন নারী থাকে, আপনি দেখবেন 4 জনই বলছে, 5 জনই বলছে আপনাকে যে আমার হাজব্যান্ড চাইনি, তাই আমার লেখাপড়া করা হয়নি। বা কেউ হয়তো বলছে যে লেখাপড়া করেছে, কিন্তু আমার বেবি হয়ে গেছে, হাজব্যান্ড বলেছে দেখাশোনা করো, জব করো না, সো আমি হয়তো সাংবাদিক হতে চেয়েছিলাম, আমি হতে পারিনি। তাই আসলেই কোথাও কোথাও প্রতিবন্ধকতাটা রয়ে গেছে। আপুর এই কথায় আমার রিসেন্ট টাইমের একটা ঘটনা মনে পড়লো। ওই যে আপু বললো না যে হাজব্যান্ড চায়নি, তো আমি আমার একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে গেট টুগেদারের চিন্তা করেছিলাম। তো বাইরে অবশ্যই গেট টুগেদার অনেকদিন পরে দেখা হবে, তো বাসার বাইরে সেটা প্ল্যান করেছিলাম। একজন আমাকে বললো যে অমুকে তো জয়েন করতে পারবে না। আমি কেন পারবে না? বললো যে ওর হাজব্যান্ডকে বাসায় রেখে আসতে পারবে না। মানে আমি 2 বার পড়লাম মেসেজটা যে আসলে হাজব্যান্ড বললো নাকি বাচ্চা বললো, হাজব্যান্ডকে বাসায় রেখে মানে শুক্র শনিবার সে বের হতে পারবে না, মানে উইকেন্ডে বের হতে পারবে না। এই যে তার একটু নিজের জন্য সে সময় চেয়েছিল, সে কিন্তু চেয়েছিল তার বন্ধুদের সাথে নিজস্ব একটা সময়ে সে কাটাবে, সেই সময়টুকু তাকে কিন্তু অ্যালাউ করা হলো না। তো নাজনীন আপু, আপনি যে এতগুলো সেক্টরে কাজ করছেন, মানে সমস্যা কি হয়? এই সময় কি আপনাকে অ্যালাউ করে বাসা থেকে? আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি যে আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে সময়টা আসলে এখন মেয়েদের জন্য আলাদা করে সহজ বা কঠিন কিনা, আমার কাছে মনে হয় যে এক বাক্যে এটার উত্তর দেওয়া সম্ভব না। কারণ আমি যদি একদম থেকে ধরি যে বেগম রোকেয়া থেকে ধরে আজকের দিন একজন রিতাপা হয়ে ওঠা, তো এই জায়গাটা কিন্তু কালে ভদ্রে একজন রিতা হয়ে ওঠে। সময় অনেক লম্বা সময় লাগিয়ে একজন রিতা হয়, একটা স্টারডামের তৈরি হয়। তো অনেকগুলো চ্যালেঞ্জ করে কিন্তু উনি এখানে আসেন। আমাদের প্রতিবন্ধকতাগুলো কিন্তু আগে যেমন ছিল, এখন হয়তো ওই প্রতিবন্ধকতাগুলো ওরকম নাই, কিন্তু নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তো কিছু জায়গায় আমাদের সহজ হয়ে গেছে আগের তুলনায়,
কিছু জায়গা নতুন করে সমস্যা তৈরি করেছে। আমাদের মধ্যে এখন কিছু অসুস্থ প্রতিযোগিতা আছে, কিছু আমাদের মধ্যে এরকম আছে যে আমরা আমাদের দক্ষতা বা আমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা। আমি যেহেতু এন্টারপ্রেনার ওই জায়গা থেকে বলছি, আপা এটা খুব ভালো বুঝবেন যে আপারা যখন একটা জিনিস তৈরি করে উপস্থাপন করেন, সেটার প্রতি যে ভালোবাসা, সেটার প্রতি যে আবেদনটা থাকে, কেউ যখন ওটাকে কপি পেস্ট করে একটা কিছু করলো, সেটা কিন্তু একরকম থাকে না। এখন গুণী তৈরি হচ্ছে কম, সেলিব্রিটি অনেক তৈরি হচ্ছে। এটা খুব চমৎকার কথা। অনেক সেলিব্রিটি আছে। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সহজ তো নিশ্চয়ই হয়েছে, নাহলে এত সেলিব্রিটি কিভাবে হলো। আবার কিছু জায়গায় কঠিন হয়ে গেছে, কারণ আমরা গুণী মানুষ আমাদের দরকার, যারা বংশ পরিক্রমায় বা যুগের পর যুগ লেগেসিটা ধরে রাখবে। আমাদের আরেকটা রীতা কিন্তু দরকার সত্যি। তো লেগেসিটা ধরে রাখার জন্য ওই জায়গায় আমি বলবো যে কিছু জিনিস কঠিন হয়ে গেছে, আমাদের দক্ষতার জায়গাটায় মনোযোগ দেওয়া দরকার। আর আমার জায়গায় আমি বলবো, আমি সবসময় আসলে চেক অ্যান্ড ব্যালেন্স করি, যে আমি প্রায়োরিটি দেই। যেমন আজকে সকালে আমার একটা প্রোগ্রাম ছিল 9টা থেকে 12টা পর্যন্ত, সেটাও ইন্ডাস্ট্রির একটা ইভেন্ট ছিল, আমি রেজিস্ট্রেশনও করেছি যে আমি যাব। কিন্তু আমি সকালবেলা অফিস থেকে একটা ফোন পেয়েছি যে আমার অফিসের একটা প্রবলেম হয়েছে। তখন কিন্তু আমি চট করে 2 মিনিটের মধ্যে ডিসিশন নিয়েছি যে হোয়াট আই শুড ডু, কোনটা প্রায়োরিটি। এই প্রায়োরিটি দেওয়ার জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা স্কিল, কুইক ডিসিশন নেওয়ার এবিলিটি থাকা, এটা কিন্তু স্কিল। তো আমি কিন্তু এই প্রোগ্রামটায় যাইনি, আমার পরে ফেসবুকে দেখে খারাপ লেগেছে, একটা ভালো প্রোগ্রাম মিস করেছি, আশা নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমার আবার ওইটা ভালো লেগেছে যে আমি না গিয়ে যে কাজটা করেছি সেটা খুব ভালো হয়েছে, এবং এখানে আমি অন টাইমে আসতে পেরেছি। এটা আমার এখানে পরে যেমন আরেকটা প্রোগ্রাম আছে। তো এজন্য আমার কাছে মনে হয় যে সময়কে কাজে লাগানোর জন্য এটা কিন্তু দক্ষতা, এটা এরকম কিছু নাই। আমার কাছে টোটালি মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট, আমি নিজে কিন্তু এটার উপর একটা প্রশিক্ষণ করেছিলাম স্টুডেন্ট লাইফে, আউট অফ কিউরিওসিটি, শখ করে ফ্রেন্ডের। এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি জানি না, আমি এটা আসলে আমার কাছে মনে হয় যে জেন জি যদি বলি, নিউ জেনারেশন যারা আছে, আমার কাছে, আমি ভুলও হতে পারি, আমার কাছে মনে হচ্ছে এদের একটু কি বলে এটাকে, একটু ধরুন মানে অনীহা আছে যে একটা জায়গায় যাওয়া। যেমন রীতা আপাকে যখন আমি দেখি প্রতি শনিবার, উনি কিন্তু একদম একটা টাইম আছে ওনার, আমি বুঝি যে আপা এই টাইমে আসবেন এখানে। এবং আমার বয়সী বা আপনারা যারা আছেন প্রত্যেকে কিন্তু মাথায় একটা আইডিয়া নিয়ে আসছেন যে 6টায় আমার আড্ডা শুরু হবে, আমাকে অন্তত এই টাইমে থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় যে যারা হচ্ছে নতুন প্রজন্মের যারা আছে, বা আমাদের সময় থেকে অনেকে আছে, একটা জায়গায় 3টায় যাওয়ার কথা 4টার সময় তাকে ফোন দিতে হয় যে আপা বা ভাইয়া আপনি কোথায়। এবং এটা কিন্তু সাইকেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন না যে 1-2 দিন, প্রতিনিয়তই তার এই একটা অবস্থা। আবার একজন ডিলে করলে আপনি দেখবেন যে বাকি যারা অন টাইমে আসছে, এটা কিন্তু একদম সাইকেল, হ্যাঁ একদম চেইনটা হচ্ছে কি ব্রেক করে এখানে। তো এটা কি আপনাদের কি মনে হয়, আপনারা 3 জনই আছেন একদম যেটাকে বলে গণমানুষের সাথে কাজ করেন আপনারা, আপনাদের কি মনে হয় এটা কি সত্যি? এটা কি সত্যি? এটা ট্রু। কারণ আমি একটা কথা বলবো যে অনেকেই এই যে টাইম ম্যানেজমেন্ট, যেটা যে সময়ের কাজটা আমাকে করতে হবে, এই জিনিসটার একদমই মূল্য দেয় না। এবং এইটা নিয়ে আমি অনেক সাফার করেছি। যেমন আমি হয়তো একটা শো অ্যাঙ্কারিং করছি, হয়তো আমার একজন সেলিব্রিটি আসার কথা, আমি একটা শো একটা পার্ট ছেড়ে দিয়েছি এই কারণে, শুধু তার আসার কথা বিকেল হয়তো 5টায়, সে এসছে রাত্রি 9টায়। তো জাস্ট আমি কথার কথা বললাম। এই যে আমার খুবই তিক্ত একটা অভিজ্ঞতা আছে। তো আমি তারপরে দেখলাম যে এইটা নিয়ে পরে আমার প্রবলেম হচ্ছে, আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, কারণ স্বাভাবিক আমার ফ্যামিলি আছে, আমার সেখানে কিছু নিয়ম, আমি যেহেতু একটা রুল মেনটেন করি, তো আমার তো নিজেকেও সেটা মানতে হবে। হ্যাঁ, আমি যেরকম খুব বেশি রাত পর্যন্ত আমি কাজ করি না বাইরে। আমি বহু বছর ধরে, আমার মিডিয়াতে কাজ 25 বছর, আমার বিটিভি দিয়ে শুরু। তা আমি কখনোই রাত্রি 9টার পরে বাসার বাইরে থাকি না, খুব প্রয়োজন না হলে। এটা আপনার চয়েস, এটা আমার চয়েস। আমি যাদের সাথে কাজ করি বলেই নেই। কিন্তু ওই যে বললাম যে অনেকের খামখেয়ালিপনা, আর
এইটা যে কত বড় তার জীবনকেও নষ্ট করে দেয় সেটা সে বোঝে না। যে আমি ঠিক আছে ঘুম থেকে উঠলাম একেবারে 12টার সময়, তারপরে আরাম করে মানে কোনো কিছু নিয়ে সিরিয়াস না। এটাই যেমন আমার শনিবারে কিন্তু আমি আমার অফিস থেকে ধানমন্ডি থেকে আসি, আমি ঠিকই 4:45টায় রওনা দিয়েছি, যে আমি রেডি হয়েছি রওনা দিয়েছি যে না আমার মাকে আজকে তুলে নিয়ে আসার কথা ছিল গুলশানে গিয়ে, তারপর দেন আমি এখানে আসবো। তাহলে ড্রাইভারকে বললাম যে না, রাস্তায় কোনো কারণে আমি যদি জামে আটকে যাই বরঞ্চ তুমি আমাকে আগে নামাও, দেন মাকে আমার বোনের বাসা আছে এখানে সেখানে নিয়ে যাও। কারণ এই যে জিনিসটা আমার মাথায় কিন্তু লেডিস ক্লাব আছে যে আমার এটা লাইফ, এটা আপনার কমিটমেন্ট একটা। এক্স্যাক্টলি, আমার না কমিটমেন্ট নিজের সাথে করতে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা, আমি কিন্তু প্রত্যেকটা কাজ করার আগে আমি আমার সাথে কমিটমেন্ট করি, আমি অন্যের সাথে করি না। ফার্স্ট ইউ কমিটেড yourself, then তুমি অন্যের সাথে কিন্তু সেই কমিটমেন্টটা রক্ষা করতে পারবে। আর আমার কাছে মনে হয় কি, আমি নাজনীন আপুকে মানে কথাটা বলছি, আরেকটা কথা একটু বলি, এটা না বললেই নয়। একটা মেয়ের জন্য এই যে টাইম ম্যানেজ করে বর্তমানে বাইরে কাজ, বর্তমান না মানে আমাদের সময় তো ভয়ঙ্কর কঠিন একটা কাজ ছিল, এখনো মেয়েরা কিন্তু সাফার করছে এবং ভিন্নভাবে সাফার করছে। এখন এর সাফারিংসটা আরো ডেঞ্জারাস, কারণ মেয়েরা এখন অনেক সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো হয়ে দেখা গেল সে হুট করে একটা সময়ে ঠিকমতো নিজেকে ম্যানেজ না করতে পেরে একটা ভুল ডিসিশন নিয়ে ফেললো, এবং সেইটার জন্য সে কিন্তু পরবর্তীতে আরো সাফার হবে এবং তার পরিবারও সাফার করে। এবং নিজের জন্য যে সময়টুকু আমাদের তো নিরন্তর ছুটে চলা, সেই ছুটে চলার মাঝে 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 একটু থামতে হয়, শ্বাস নিতে হয়। ওই শ্বাস নেবার সময়টুকু আমরা কিন্তু এই সময় না মানার কারণেই পাই না। যদি আমি অন টাইমে একটা জায়গায় যেতে পারি তাহলে যেটা হয় তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে, দেন কিছু সময় আমি ফ্রি পাবো। কিন্তু লেট করে গেলেই কিন্তু আর সেটা হয় না। নাজনীন আপু, আপনার কাছে একটু বলি, আমি আসি আপনার কাছে, যে আমার কাছে যেটা মনে হয় জীবনের সাফল্যের প্রথম বিষয় আমার কাছে মনে হয় যে অন টাইমে একটা জায়গায় পৌঁছানো, যেটা বললাম এটা আমরা কমিটমেন্ট। হ্যাঁ, কমিটমেন্ট। আপনার কি মনে হয়? আসলে আমি তো একদমই এইটার সাথে একদম একমত যে আপনার কমিটমেন্ট। আমি শুরুতে বলছিলাম যে আমার আসলে সবার আগে আমার দেখাটা আমার নিজের সাথে, আমার নিজেকে বোঝা, নিজের বোঝার জায়গাটা। আর যেটা এতক্ষণ আমরা বলছিলাম যে দেরিতে পৌঁছা বা আগে কমিটমেন্ট রাখা, এই যে কমিটমেন্ট রাখা এইটার সাথে কিন্তু একটা পারিবারিক শিক্ষা কিন্তু জড়িত আছে ভীষণ রকমের। আপনি দেখবেন যে যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, যে এখনকার বাচ্চারা বা আমরা যাদেরকে বলছি নিউ জেনারেশন, ওদের মধ্যে এই টাইমের বিষয়টা অতটা নাই। এটার পেছনে কিন্তু সামাজিক পারিবারিক কারণটা না ভাবলে চলবে না, এখানে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার প্রথম স্থানটাই হচ্ছে আপনার পরিবার, আপনার প্রথম বিদ্যালয় আপনার পরিবার। আপার অভিজ্ঞতা আছে, আপা আমাদের চেয়ে সিনিয়রই হবেন, আপারা যে পারিপার্শ্বিকতায় বড় হয়েছেন, যে পরিবার সামাজিকতা, যেমন সকালে নাস্তা খাওয়ার একটা সময়, সকালে নাস্তাটা কয়টার মধ্যে আমাকে খেতে হবে, দুপুরে লাঞ্চটা কখন আমরা করব। এখন এই টেকনোলজির এই যুগে এসে আমরা এই স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, এখন আমাদের কিন্তু সত্যিকার অর্থে ব্যক্তি জীবনের যেই টাইম টেবিলটা এটা কিন্তু নাই। আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এবং আমাদের ফ্যামিলিগুলো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় যৌথ ফ্যামিলির প্রতি আমার দুর্বলতা, কারণ আমার কাছে মনে হয় যে জয়েন্ট ফ্যামিলিতে, আমি যেহেতু নিজে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, বাচ্চারা অনেক কিছু এমনি শিখে যায়, পরিবার থেকে শিখে ফেলে যে কখন উঠতে হবে। সকালে উঠে সে কিন্তু দেখে দাদু বেরিয়ে গেছে, কেউ গিয়েছে, অনুকরণ প্রিয়, ওরা আসলে একটু বড় যারা পরিবারে তাদেরকে দেখে দেখে অনেক শিখে ফেলে। কিন্তু এখন আপনি দেখেন আমাদের এখন নিউক্লিয়ার ছোট ছোট ফ্যামিলিগুলো যেটা হয়েছে, আমরা অনেক মায়েরাই এখন সকালে উঠে জবে যেতে হয় বাচ্চাকে ঘুমে রেখে, অথবা বাচ্চাটাকে স্কুলে ভ্যানে তুলে দিয়ে, অথবা কাজের লোকের কাছে কিন্তু ছোটবেলা থেকেই দেখছে যে আমরা দৌড়ের মধ্যে আছি, আমরা একটা সময়ের সাথে আমাদের যেটা সময়ের সাথে পাল্লা দিতে দিতে আমার আরেকটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। আপনি আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে থামতে হবে কোথায়। হ্যাঁ, এই যে এখন থামতে হবে একদম। আচ্ছা, একটু থেমে আমরা আবার চলে আসি আড্ডায়। প্রিয় দর্শক, এখন আমাকে একটু থামতে হচ্ছে, কারণ ব্রেক নিতে হচ্ছে। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আড্ডা হবে আরো জোরে সোরে। সাথেই থাকুন। Available at Herland stores. বিরতির পর আবারও স্বাগত।
নিয়মিত নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা কিন্তু চলছে এবং আড্ডার সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, তাই এখনো যারা জয়েন করেননি আমার সাথে দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে জয়েন করে ফেলুন। জয়েন করার একটাই শর্ত, লেডিস ক্লাবে আপনাকে হতে হবে একজন নারী সদস্য। সুতরাং দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা দিচ্ছিলাম, অনেক কথা বলছিলাম সময় নিয়ে, এবং সময় কিন্তু অনেকটাই কথা বলি, সময় গড়িয়ে যাচ্ছে। আর আমাদের বন্ধুদের আমি একটা জিনিস দেখি, একেবারে লাস্ট মিনিটে এসে সবাই যুক্ত তখন হয় কি কেউ আমরা ওদের সাথে ঠিক মতো কথাও বলতে পারি না, শুনতেও পারি না। আমি এই জন্য বলছি যে বন্ধুরা যারা আছেন যুক্ত হতে চায় যারা, তারা যুক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে হয় কি হয়তো আমরা ধরে নিই যে একটু বাসায় বোধহয় কাজ, যেহেতু গরমের সময় একটু রেস্ট নিয়ে মানে লেট করে হয়তো কাজ শুরু করেন, তবে বন্ধুরা জয়েন করে ফেলবেন আমি এই আশা করছি। দ্রুত জয়েন করতে হবে কিন্তু। আপু আপনার কাছে আসি আমি, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা সময় নিয়ে অনেক কথা বলেছি, তো আপনার কাছে কি মনে হয় যে আসলে সময় জ্ঞান বা সময়ের সম্পর্কে কি বলে ওটাকে সচেতন হওয়া, এটা কি একটা মানুষের নিজ থেকে আসে, নাকি তার আসলে ফ্যামিলি শিক্ষা থেকেই একমাত্র উপায় পাওয়া যায়? আচ্ছা, আসলে ফ্যামিলি থেকে শিক্ষা এটা একটা বিষয় আছেই, তারপরেও আমার কাছে মনে হয় কি নিজ থেকেও অনেক কিছুই আসে। এখনকার দিনে বাবা মা কয়জন তার বাচ্চাকে সময় দিতে পারছে বলেন? সেই ক্ষেত্রে একটা বাচ্চা কিন্তু মানে 8 ঘন্টাই ধরি, 8 ঘন্টা সে একাই কিন্তু বড় হচ্ছে, তাহলে সে তাদের কাছ থেকে কতটুকু পাচ্ছে? আমরা মোবাইলের কথাই বলি যে বাচ্চারা মোবাইল দেখে অনেক কিছু শিখছে, বাচ্চারা মোবাইল দেখে অনেক কিছু সচেতনতাও কিন্তু শিখছে। আর এই যে একটা বাচ্চা মানে ধরেন যেই বাচ্চাটা আজকে ক্লাস 2-3তেই পড়ছে, সে এখন থেকেই স্বপ্ন দেখছে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব বা সাংবাদিক হব বা আইনজীবী হব। স্বপ্নটা কিন্তু এখন থেকেই দেখছে। স্বপ্নটাকে কাজে লাগাবে কখন? যেই সময়টার সময় সে পৌঁছে যাবে, সেই সময়টায় স্বপ্নটা কিন্তু দেখতে হবে। তো সেই স্বপ্ন আবার দেখানোর দায়িত্বটাও আমাদের ফ্যামিলি থেকে। তো আমার কাছে মনে হয় ফ্যামিলি এবং নিজ সচেতনতা দুটোই যুক্ত আছে। সময়ের সাথে পরিকল্পনা, জ্ঞান, ভাবনা এবং ভবিষ্যৎ চিন্তা সবগুলোই একসাথে আসলে ব্যালেন্স করতে হবে। আসলে নিজের বোধটাকে এবং পরিবারের দেখানো যে পথটা, সেটা আসলে ব্যালেন্স করতে হবে। তো এবার আমি একটু নাজনীন আপুর কাছে আবার একটা জিনিস জানতে চাই। আমরা কিন্তু শুরুতে আপনি বলেছেন যে জানতে হবে যে ফিউচারে আসলে কি আছে। সময় যেহেতু এখন টেকনোলজি যেহেতু এখন সময়ের থেকে আগানো, তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো অনেক সময় দেখা যায় কি একটা ছোট ছেলে মেয়ে হয়তো ভাবছে যে আমি এই লাইনে পড়াশোনা করব বা এই প্রফেশনটাকে আমি প্রফেশন হিসেবে নিব, কিন্তু সে যখন বড় হতে হতে দেখা যায় যে ওই ট্রেন্ড চলে যায় বা ওই প্রফেশনের সময় চলে যায়, সেক্ষেত্রে তার কি করা উচিত আসলে? আচ্ছা, প্রশ্নটা খুব সুন্দর। একটা হচ্ছে যে যেটা নীলা বলছিল যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখা, তো আমি যদি বলি যে আপনি আজকে অনুষ্ঠানে একদম শুরুতে যে কথাটা বলেছেন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা কিন্তু মোটামুটি সবাই স্কুলে সময়ের মূল্য রচনা কিন্তু আমরা সবাই পড়েছি, ওখানে শুরুর লাইনটাই কিন্তু তো এইটা কিন্তু ওই যে যেটাও বলছিল যে আমরা তো শিখছি, বাসায়ও বলা হচ্ছে, বিদ্যালয়েও এই কথাটা শিখেছি। এটা পরিণত বয়সে এসে কতটুকু এটাকে মনে রেখে ইমপ্লিমেন্ট করেছি, ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে স্বপ্ন। আমি যদি আমাকে এক্সাম্পল দিয়ে বলি, 2010 সালে একবার আপনার একটা নামকরা পত্রিকা থেকে টেকনোলজিতে সেরা 10 নারীকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছিল। আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে রুবা আপা, সোনিয়া আপা, ওনারা অনেকেই ছিল। সবচেয়ে জুনিয়র হিসাবে আমাকে ওখানে ট্যাগ করা হয়েছিল। তো ইন্টারভিউটা করতে এসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এইম ইন লাইফটা আসলে কি ছিল, কি হতে চেয়েছিলেন? আমি তো একদম সত্য বলেছি, আমি কিছু হইতে চাই নাই। আমার ছোটবেলায় কিছু হওয়ার স্বপ্ন ছিল না, মানে এরকম যে একটা স্বপ্ন দেখতে হয় এই বিষয়টা হয়তো আমি দুষ্ট ছিলাম, হয়তো বোধগম্য ছিল না। তো আপনার প্রশ্নের উত্তরে আমি একটা জিনিস বলবো, স্বপ্ন কিন্তু সময়ের সাথে বদলায়, সময়ের সাথে সাথে বদলায়। আপা যে সময় মনে হয়েছিল যে যেটা আপা বলেছে যে এই যে রান্নাটাকে আপারা কিন্তু শিল্পে পরিণত করেছে, ইন্ডাস্ট্রিতে করেছে, কমার্স করেছে, আর্টে নিয়ে এসেছে। আপা এখন নিশ্চয়ই এই রন্ধনশিল্পী হতে আর চায় না। আপা এখন চাইবে নেক্সট লেভেলে এটা নিয়ে আরও গবেষণা করে এটা নতুন কি ডাইমেনশন করা যায়।
তো আমি বলবো যে আমরা স্বপ্ন ছোটবেলায় দেখি, দেখানো হয় বা নিজের থেকে দেখি, এক একজন এক একভাবে দেখে। রবীন্দ্রনাথ ভাবুক ছিলেন, উনি কবি হতেই চেয়েছিলেন। তো আমি ভাবুক ছিলাম না বা আমি কিছু হতে চাই নাই। স্বপ্নটা কিন্তু সময়ের সাথে বদলাবে, এর সাথে নিজেকে বদলাতে হয়। আপনি আসলে সময়ের হাতে নিজেকে সঁপে দিয়েছেন, সময় আপনাকে যেখানে নিয়ে গিয়েছে। কারণ আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইকোনমিক্স, কিন্তু আমার কেরিয়ার হয়েছে সাংবাদিকতায় আর তথ্য প্রযুক্তিতে। তো আমি বলছি, এই এক্সাম্পলটা দিচ্ছি, যখন আমি কেরিয়ার শুরু করি, আমি যখন টেকনোলজি ভালো লাগলো, আমার সাংবাদিকতাটাকে ভালো লাগলো, তখন আমার কিন্তু মনে হয়েছে যে এইটার উপরেই কিন্তু আমার পড়াশোনা করা উচিত। এই জায়গাটাকে আমি গুরুত্ব দিচ্ছি আমার ক্ষেত্রে, যে আমি তখন কিন্তু এটা ভেবেছি আমাকে পড়তে হবে। তখন আমি গিয়ে কিন্তু প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে তখন আমি আবার পিজিটি করি সাংবাদিকতার উপরে। তারপরে আবার ওইটা নিয়ে দেশের বাইরেও আমি পড়তে যাই, জার্নালিজম নিয়ে। তো আমার কথা হলো যে আমি যখন আমার কেরিয়ারটা ভাবলাম এটা আমার ভালো লাগছে, এভাবেই আমি এটাতেই থাকবো, আমি কিন্তু ওইটার উপরে নিজেকে ডেভেলপ করেছি। তো এর জন্য সময়ের সাথে স্বপ্ন পরিবর্তন হতেই পারে, এটা দোষের কিছু নাই। আপনি ছোটবেলায় ডাক্তার হবেন ভেবেছেন, ক্লাস 9-এ উঠে রেজাল্ট খারাপ হলো, আপনি আর্টসে চলে গেলেন, মানে লাইফ শেষ, স্বপ্ন ভেঙে গেল, এমন করছেন। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে কেরিয়ারে আপনি এক্সেল করতে পারেন, যে কোনো জায়গায়। না হলে আজকে রন্ধন শিল্প পর্যায়ে যেত না, স্পা যেত না, আজকে শিল্প পর্যায়ে, আজকে রন্ধন শিল্প থেকে স্পাতে আসতে পারতাম না। এবং আপনি মানে আমি ভীষণ প্রাউডলি বলি যে আমাদের উইমেনরা যেভাবে তাদেরকে প্রস্তুত করেছে সময়ের সাথে সাথে, এবং এই যে কোভিডের সময় আমাদের মেয়েরা কিন্তু প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, ওই সময়তে আমাদের মেয়েরা প্রমাণ করে দিয়েছে। আপনি শুধু যদি ডাটা দেখেন যে আমাদের কোভিডের সময় মেয়েরা যেভাবে সংসারের হাল ধরেছে, আমি প্রযুক্তির এই গুণকীর্তন না করে পারছি না যে সে সময় এফ কমার্স এবং ই কমার্স যেভাবে আমাদের নারীদেরকে বুম করেছে এবং মেয়েদেরকে কানেক্ট করেছে, বাসায় থেকে তারা কাজ করেছে, জুম মিটিং করেছে, প্রযুক্তি ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তার মানে হচ্ছে আপনার স্বপ্ন থাকবে, এফ কমার্স, ই কমার্স এবং হচ্ছে অনলাইন থেকে বলতে হচ্ছে যে আমার জুমের বন্ধুরা কিন্তু চলে আসছে একদম। জুমে এখন আমার সাথে আছেন রীতা আপা, আছেন নাজিন আপা, আছেন কুকু আপা, আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডা। যদিও সময় অনেকটা গড়িয়ে আপনারা এসছেন, কিন্তু আড্ডা আপনাদের সাথে হবে। একটু স্টুডিওতে কথা বলে নিই। আপু, আপনার ওই যে আপনি যে বললেন না আপনি ইকোনমিক্সে পড়াশোনা করেছেন, তো সেটা থেকে আমার মাথায় একটা শব্দ মানে কথা আসছে, যেটা না বলে পারছি না, মানে লোভ সামলাতে পারছি না। ওটা হচ্ছে ইকোনমিক্স আমার ফেভারিট টার্ম হচ্ছে অপরচুনিটি কস্ট। তো আপনার ক্ষেত্রে ওই ইকোনমিক্সে পড়াশোনা করে ইকোনমিক্সটা অপরচুনিটি কস্ট হয়ে গেছে আসলে। একদম একদম সত্যি সত্যি। এবং একটু বলি আমরা, অপরচুনিটি কস্টটা হচ্ছে যে একটা জিনিসের জন্য অন্য আরেকটা জিনিসকে আপনি ছেড়ে দিয়ে আরেকটা জিনিস করলেন। হ্যাঁ, কারণ আমার কাছে তখন মনে হয়েছে যে আমার বন্ধুরা ব্যাংকে গেছে, আমার বন্ধুরা ইউনিভার্সিটিতেই আবার ঢুকেছে টিচার হয়ে। আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতাটা একটু বোধহয় চ্যালেঞ্জের জায়গা, একটু বোধহয়, এবং তখন ইংলিশে তথ্য প্রযুক্তি সাংবাদিকতাটা একটা চ্যালেঞ্জও ছিল। তো ওই যে আমি তো কিছু হইতে চাই না, আমার মনে হয়েছে দেখি না এখানে কি হয়, ওই করেই কিন্তু আসলে চলে আসা, এখানে আসা। তো সময়, আমার কাছে মনে হয় যে সময়ের ব্যাপারে কিন্তু এই অপরচুনিটি কস্টটা অনেক বেশি রিলেটেড, অনেক অনেক। হ্যাঁ, তো রীতা আপার কাছে একটু জানি, আপনার জীবনে যদি আমি বলি যে অপরচুনিটি কস্ট যদি কোনোটা থাকে বা সময়ে চলে গেছে কিন্তু আফসোস আছে জীবনে এখনো, এরকম কিছু কি আছে? না, আমার সত্যি কথা বলতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি আমার জীবনে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছি এবং আমার মনে হয়েছে যে আমি আমার নিজেকে অনেক সময় থ্যাঙ্কস দিই যে আমি রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পেরেছিলাম। সেই জন্যই হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি যদি ওই সময় একটু ভয় পেতাম, পিছিয়ে যেতাম, নিজেরকে গুটিয়ে ফেলতাম বা রিস্ক ফ্যাক্টর, ওই রিস্কটা না নিতাম আমার জীবনের, তাহলে হয়তো আমার পক্ষে এটা সম্ভব ছিল না ক্যারিয়ারের। আপনি আসলে ভয়কে জয় করেছেন। না, আমার বললাম না, ব্যাংক আমার কিন্তু জব হয়ে গেছে, সেখান থেকে আমি অনেক সময় দেখা যায় কি সময়ের হিসাবটা এমন যে তোমাকে আমি কি বলি যে আমি আজকে এখানে এসে এতটা আমার জীবনের তো আমি অনেকটা পথ পার করে এসেছি, তা আমার সত্যি কোনো আফসোস নেই। আমি যখন যা ডিসিশন নিয়েছি আমার মন থেকে নিয়েছি এবং আমি সবসময় আমার নিজেকে প্রশ্ন করি, নিজেকে জিজ্ঞেস করি এবং আমি ওইটুকু পারবো কিনা, এই ক্যাপাসিটি আমার আছে কিনা, আমি নিজের সাথে আগে
একদম পুরোপুরিভাবে বোঝাপড়া করে দেন আমি ডিসিশন নিই। বাহ, চমৎকার। মানে এই যে সময়কে সাহস করে আগলে ধরেছে আপা, এই কারণে কিন্তু আজকে এখানে বসে আছেন। আর সময়কে আগলে ধরতে যে সময় আমাকে বলছে এখন একটা ব্রেক নিতে হবে, তবে কাজটা কঠিন। এবং ব্রেক নেওয়ার কাজটাও কঠিন আড্ডার মাঝখানে, তারপরে ব্রেক নিতে হচ্ছে। দর্শক, এখন নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা চলবে। যারা এখনো জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলুন। অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছে, তাই আপনি যদি এখনো জয়েন না করে থাকেন কিন্তু সময় নিয়ে অনেক কিছু বলার আপনার থাকে, সময় কিন্তু চলে যাচ্ছে, স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে জয়েন করে ফেলতে হবে আমাদের সাথে। আপনার সাথে কথা বলছিলাম, আর এর মধ্যে কিন্তু আমাদের জুমের বন্ধুরা জয়েন করে ফেলেছে। প্রথমে আমি একটু রীতা আপার কাছে যাই। আপা, আনমিউট করে নেবেন। শুভ সন্ধ্যা আপা। শুভ সন্ধ্যা আপা আপনাকেও। আমাদের নীলা আপা বলছিলেন যে রীতা আছে, নাজদিন আছে, শুধু নীলাই নাই, কিন্তু কুকু আপা কিন্তু নীল ওড়না পরে আছে, সুতরাং কুকু আপাই নীলা আমাদের। আচ্ছা রীতা আপা, আমরা আজকে কিন্তু খুব চমৎকার একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আমাদের আড্ডার টপিক তো আপনি জানেন যে সময় নিয়ে আমরা কথা বলছিলাম। তো জিনিস একটু জানতে চাই আপনার কাছে যে সময়ের সাথে যদি আমরা সময়কে যদি হেলায় ফেলায় রাখি বা সময়ের সাথে প্রতারণা করা কিন্তু নিজের সাথেই প্রতারণা করা, আপনার কি তাই মনে হয়? অবশ্যই আপা, আমি যেটা মনে করি যে সময়টাকে যদি আমরা মনে করি সময় হচ্ছে গিয়ে ঘড়ির টাইমটা হচ্ছে একটা মানুষ যদি ভাবি, তাহলে হবে কি যদি আমি ঘড়ির টাইমটা ঠিক মতো ইউটিলাইজ না করি নিজের ক্ষতি। আর মানুষ চিন্তা করে যে তাকে অপমান করা হয়, কারণ আমরা এক জায়গায় যাওয়ার কথা, যে আপা যেমন বললো 5টা, ঠিক এরকম আমার টাইম হচ্ছে যে টাইম সেইটা আমি যে তার সামনে দাঁড়াতে হবে বা সেখানে আমার সেই কাজটা করতে হবে, বা কাউকে কথা দিলাম যে আমি আজকে ডেলিভারিটা দিবে এই টাইমে, তাকে আমার দিতে হবে। এবং যত সমস্যা যদি ডেলিভারি ম্যান আসে না তখন আমি নিজে চলে যাই কাছাকাছি। কারণ আমি যেহেতু উদ্যোক্তা হওয়ার জন্য সংসারের সাথে সাথে উদ্যোক্তা নিজের জীবন গড়ার জন্য একটা ডিসিশন নিয়েছি, সেখানে আমার কমিটমেন্ট থাকাটা এবং সময়ের সাথে তাল মিলিয়ে না থাকি তাহলে কিভাবে হবে বলেন? আর আমি কেন বিশ্বাস করবি, তাই না? বিশ্বাস, সততা, এটা আর ভালোবাসা নিয়ে তো আসলে একটা জীবন শুরু হয়। সেই সাথে যদি আমি সময়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি না দিই তাহলে আমার মনে হয় যে সবকিছু একটু জিরোর মতোই মানে কাছাকাছি হয়ে যাবে। পুরোটা যদি জিরো না হয় থাকে প্রায় ওরকমই হয়ে যাবে। তো সময়টা আসলে মেনটেন করা উচিত সবার। যদি মানুষ হিসেবে ধরি, আমি যদি মেনটেন না করি আমার সন্তানরাও করবে না। ঠিক তাই। আর যদি মানুষ হিসেবে ধরি সময়কে, যেমনটা আপনি বললেন, সময় মনে হয় সবচেয়ে আমাদের আপনজন, যে পুরোটাই আসলে আমাদের জন্য, আমাদের উন্নতির জন্যই কাজ করে। হ্যাঁ, এবং তারপর সে আমাকে কিন্তু রেসপেক্ট করবে, দেখি তার প্রায়োরিটি করছি, প্রায়োরিটি দিচ্ছি তার টাইমটাকে, কথাকে, সে কিন্তু রেসপেক্ট করবে, মনের অজান্তেই ভালোবাসা চলে আসবে, আমি মনে করি। সত্যি তাই। এবার একটু আমি মুন্নি আপার সাথে কথা বলি। মুন্নি আপা, আনমিউট করে নেবেন। জোহর আপুর সাথে আজকে আমি প্রথম। থ্যাংক ইউ আপু। প্রথম আসলাম। সময়টা আসলে প্রশ্নটা, হ্যাঁ, আপনি যে আজকে আমাকে প্রথম সময় দিয়েছেন এই কারণে আপনাকে ধন্যবাদ। যেহেতু সময় নেই আমরা কথা বলছি। আমি আসলে এত গরম না, আমি রোজা রাখি তো এই জন্য ইফতারি করে নামাজ পড়ে তারপর সময় থাকে না, তারপরে এত গরম তখন মনে হয় যে বিছনা জ্বালাম বসে একটু। আর সময়ের কথা যদি বলি না, আমি না খুব সময় মানে খুব টাইম মেনটেন করে চলি। এটা আমার আম্মার কাছ থেকে। আমাদের ফ্যামিলিতে আমি দেখছি যে সকাল 10টার ভিতরে আমাদের বছর রান্না বান্না সব শেষ, সকাল 10টার ভিতরে। কারণ আমরা সকাল 6টায় উঠতাম, তারপরে মানে এই সিস্টেমটা আমি আমার নিজেরও সংসার লাইফে করছিলাম যে 10টা 9:30টার মধ্যে আমার রান্না বান্না সব শেষ, মানে আমার টাইম মানে সবসময় টাইমের মধ্যে চলবো আর কি। দুপুরে বাচ্চাদের খাওয়া দাওয়া ঘুম পাড়াতাম, বিকালে উঠে নামাজ পড়তে পারে, সবকিছু টাইমের মধ্যে, টাইমের বাইরে। আর যে কোনো কাজ যদি মনে করতাম যে এটা কালকে করবো, এই জিনিসটা আমার মধ্যে ছিল না। এই কাজটা তো আমাকেই করতে হবে, আমার কাজ তো আরেকজন করবে না, কাজে আমি আজকেই করে করবো। এই আমার জিদটা খুব কাজ করতো, যেটা এখন মনে হয়েছে আমি আজকে এটা করবো, এটা সবসময় এটা। কিন্তু এখন আমার বর্তমান যে অবস্থা, এখন আসলে আমি সময় ধরে চলি না। আমার সময় মানে আমার সময়ই চলে, সময়টা এখন আমার সময় চলে। আমি যখন ঘুম থেকে উঠি 11টা উঠলে তখনই আমার জন্য সকাল, বিকাল 4টার সময় ভাত খেলে তখনই আমার জন্য দুপুর। মানে এখন আসলে আমার সাথে একটা বিয়ার বড় ঘটনা ঘটে গেছে তো গত বছর, এটা জানেন, নেক্সাস আপনারা সবাই জানেন।
এরপর থেকে না আমি সবকিছু আর কি ছেড়ে দিছি, মানে চলতেছে আর কি। আমি আসলে এখন সময় মেনে চলি না, এতে দিয়ে বলতে পারবো না যে সময় ধরে চলা উচিত, অবশ্যই উচিত, কিন্তু আমার জন্য না আমার ইচ্ছাটাই বড়, সময়টা বড় কথা না আমার কাছে, আমার ইচ্ছাটা বড়। আমার করলে করবো, না করলে না করবো। আপা আপনার এই সময়টাও আমরা জানি, আমরা বিশ্বাস করি কেটে যাবে, আপনি আবার আগের মতো হয়ে যাবেন, আমরা সকলে আপনার জন্য এই দোয়াটাই করি। এখন আমি খুকু আপার কাছে যাচ্ছি। খুকু আপা না, আজকের জন্য নীলা আপা, নীলনা পড়া নীলা আপা, আনমিউট করে নেবেন আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি, সুস্থ আছি। বাহ। কুকু আপা আপনার কাছে একটু জানতে চাই, হ্যাঁ, কোন সময়টা নষ্ট করে বা জীবনে কি কি সময় নষ্ট করে এখন আফসোস করছেন একটু বলেন তো, একটু শুনি। আফসোস আসলে এখন করছি না, সত্যি কথা বলতে আফসোস ছিল, এখন নাই। একটা সময় আফসোস ছিল, কারণ আমার যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা হতে পারিনি, তারপরে স্ট্রাগল লাইফে নিজেকে সময় দিতে পারিনি, তখন খুব আফসোস করতাম। আমি যখন স্টুডেন্ট লাইফে, আমি কলেজ লাইফে ওঠার পরপরই তো আমার বাবা মারা যায়, তো আমার লাইফটা খুব স্ট্রাগল ছিল। মানে আমাকে সারাদিন টিউশনি করতে হতো একটা টাইম ধরে, সেই টিউশনির পরে কলেজে যেতে হতো, কলেজ থেকে ক্লাস শেষে বিকালে চলে যেতাম থিয়েটারে, থিয়েটার থেকে বাসায় এসে রাত্রে 10টার সময় এসে মানে আমি পড়াশোনা শুরু করতাম। এভাবে করতে করতে মাস্টার্স কমপ্লিট করি। তারপরে যখন আমি দেখলাম যে আমার যে স্বপ্ন ছিল অ্যাডভোকেট হওয়ার, সেটা তো হতে পারিনি, তো আমি কি করবো, আমাকে জব করতে হবে, একটা কিছু তো করতে হবে। জবের পিছনে প্রচুর দৌড়াইছি, তো দৌড়াতে দৌড়াতে যখন একটা পর্যায়ে মানে হতাশ হয়ে গিয়েছিলাম, নিজের প্রতি একটা হতাশা চলে আসছিল, তখন আসলে এখনকার মতো এই যে উদ্যোক্তা বা এই যে মহিলাদের এরকম যে একটা প্রায়োরিটি প্ল্যাটফর্ম বা একটা সুযোগ সুবিধা এরকম আমি মানে কোথাও পাইনি, আমাকে সেরকম কেউ সাপোর্ট দেয়নি, আমার মাথায়ও সেরকম কিছু ছিল না, শুধু ছিল একটা চাকরি, আমার একটা চাকরি দরকার। তখন আল্লাহর রহমতে আমি গভর্নমেন্ট জবটা পেয়ে গেলাম। গভর্নমেন্ট জবটা পাওয়ার পরে আমার মানে মনের আশা কিছুটা ছিল যে আমি নিজে লেখাপড়া করে দেখি না লটা করতে পারি কিনা। হ্যাঁ, নিজে লটা করলাম, LLB অনার্স করলাম। তারপর কোনো এক কারণে আমি আর অ্যাডভোকেটের পরীক্ষাটা আবার বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে পারলাম না, ফ্যামিলির কারণে, বাচ্চারা কাচ্চা সংসার হয়ে গেল। তো যাক, আমি তখন খুব আফসোস করতাম যে আমার স্বপ্নটাকে পূরণ হলো না, আমি এই সরকারি চাকরিজীবী হওয়ার ইচ্ছা তো ছিল না, কিন্তু আমি কি কখনো হতে পারবো না, একটা আফসোস ছিল। একটা পর্যায়ে গিয়ে আমার আফসোসটা চলে গেছে এই কারণে যে ওটা ছিল আমার একটা স্বপ্ন, হয়তো আমার একটা ইচ্ছা, ছোটবেলার আকাঙ্ক্ষা, কিন্তু পরবর্তীতে আমি যখন আমার ছোট ছোট শখগুলা যেগুলো আমি করতে পারিনি সেগুলো আবার করতে পারি। যেমন মাঝখানে 10 বছর আমি থিয়েটার থেকে দূরে ছিলাম, অনেক দূরে ছিলাম, থিয়েটারের সাথে যোগাযোগ ছিল না, ফ্যামিলি নিয়ে ব্যস্ততায় সন্তানকে সময় দিচ্ছি, কারণ সারাদিন অফিস করে এসে ঘরের সংসারের কাজ করে হাজবেন্ড বাসায় ফিরে সবকিছু রেডি পাওয়ার কারণে আমাকে তো করতে হবে, আমি ছাড়া তো কেউ নেই বাসায়, আমাকে বাচ্চাও দেখতে হবে, অফিসও করতে হবে, বাসায় এসে রান্না বান্না করতে হবে, তাহলে আমি থাকি থিয়েটার কল্পনা ছেড়ে দিই। আমি বাংলাদেশ টেলিভিশনের মানে নাট্যশিল্পী হিসেবে মানে অডিশনে সিলেক্টেড, মানে আমি তালিকাভুক্ত নাট্যশিল্পী হয়েছিলাম সেই সময় অডিশন দিয়ে, যেটা মানে আমার জন্য বিশাল একটা ব্যাপার ছিল, যে আমি কোনো কাজ করতে পারিনি। আমাকে অনেক অফার দিয়েছিল, আসেন আপনি নাটকটা করেন, আপনি প্যাকেজে করেন বা এটা করেন, প্রচুর অফার পেয়েছি, কিন্তু আমি সন্তান আর সংসারের দিকে তাকিয়ে আমি সেটাকে মানে বন্ধ করে দিয়েছি। কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমি এই যে করোনার সময় হঠাৎ করে আবার থিয়েটারের সাথে সংযুক্ত হয়ে গেলাম। কিভাবে যেন মেয়ে, আমার ছেলেটা তখন ছোট ছিল না, বড় হয়ে গেছে, আমি আবার সময় দেওয়া শুরু করি। আপা আপনি এই যে সময়কে গুরুত্ব দিয়েছেন, সময়ের সাথে কাজটা করেছেন, এই কারণে কিন্তু আজকে আপনি আবার আপনার সেই ভালো লাগার জায়গায় ফেরত আসতে পেরেছেন। আশা করি যে সামনের দিনগুলোতেও পারবেন। এবার একটু রুমি আপার কাছে যাই, আমাদের গানের পাখি। রুমি আপা আনমিউট করে নেবেন। কাজ করে তার অবশ্যই বিমানে আছে। হ্যাঁ হ্যাঁ, তো রুমি আপা, গানের পাখির এখন কিসের সময়? আমার সাথে আড্ডা দেওয়ার সময় না গান গাওয়ার সময়, একটু বলেন তো। আচ্ছা, একটু সময় নিয়ে একটু আড্ডা দিয়ে নেই, তারপর একটু গান শুনি, নাকি আগে গান শুনবো আমরা? আচ্ছা, তাহলে একটা গান শুনি। গান শোনার সুযোগ তো মিস করা যাবে না, একটা গান শুনে ফেলি আমরা। সময় এখন গান শোনা। সময়ের সাথে রিলেশন না, তুমি মনে হয় কোনোভাবে ডিফিকাল্টি রিলেট করেছে, নিজের একটা ভেবে দেখেছো, এই গানটা হচ্ছে বিলিভ করে গাইছিলাম বলে। ঠিক আছে। Sound problem.
রুমি আপার অডিওতে একটু সমস্যা হচ্ছে। আপা আপনার গানটা কিন্তু না, অডিও সমস্যা দেখে যে গান শুনবো না তা হবে না, গান আমরা শুনবই, কিন্তু সময় বলছে আরেকটা বিরতি নিতে হবে আমাকে, সাথেই থাকবেন আপনারা। একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, এখন সময় হয়ে গেল আরও একটা বিরতি নেবার। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আমরা কিন্তু গান আড্ডা দুটোই শুনবো এবং আড্ডা দেবো। শুনবো না, আড্ডা তো শোনা যায় না, আড্ডা দেবো, সুতরাং সাথেই থাকুন। Available at Herland stores. ফিরে এলাম বিরতির পর নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আর সময় কিন্তু বহমান, যেটা আমি বলেছিলাম সেই বহমান ধারায় সময় চলে গেছে অনেকটাই। এটা আমাদের লাস্ট ব্রেক, তাই যারা এখনও জয়েন করেননি আমাদের সাথে দ্রুত জয়েন করে ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি পাসওয়ার্ডের মাধ্যমে। আর এই মুহূর্তে আমার সাথে অনেকেই জয়েন করেছেন জুমে, এই যারা যারা আছেন, হ্যাঁ, হাসিনা আপা আছেন, নার্গিস আপা আছেন, তারপর রূপা আপা আছেন, সালমা আপা আছেন। সালমা আপা আজকে নতুন জয়েন করেছেন আমাদের সাথে। আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। একটু আপা আপনার মোবাইলটা এভাবে ধরবেন, এই যে এভাবে আড়াআড়ি করে এভাবে ধরে নেবেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। এই যে, হ্যাঁ হ্যাঁ। আপা, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি পুরান ঢাকা থেকে। আচ্ছা, বাকরখানি নিয়ে কি জয়েন করেছেন? চা খেতে খেতে বাকরখানি নিয়ে? অবশ্যই অবশ্যই, আমাদের পুরান ঢাকা তো বাকরখানি প্রসিদ্ধ, চার বাকরখানি আবার মিষ্টি দিয়েও খায়। আপা, আপনি যেহেতু আজকে আমাদের নতুন বন্ধু, নতুন যুক্ত হয়েছেন, তাই আপনাকে সুস্বাগত। হ্যাঁ, এবং আমি আশা করছি যে আগামী দিনগুলো, হ্যাঁ আপা বলেন। আজকে তো আপনাদের টপিক তো সময় নেই, তাই না? জি হ্যাঁ, সময়ের মূল্য তো অনেক। সেই সময় মূল্য যদি আমরা না বুঝি, তাহলে তো আমাদের সেটা তো অনেক ভুলভ্রান্তি হয়ে সময়কে কাজে লাগাতে হবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটি সময়। আপা আনমিউট করে নেবেন, একটু আনমিউট। হ্যাঁ, জিনিস এটি কাজে লাগাতে হবে। অতীত চলে গেছে, বর্তমানকে নিয়ে আমাদের চলতে হবে, ভবিষ্যৎটা সামনে আগামীতে আসবে। এই জন্য প্রতিটা মুহূর্ত আমাদের সময়ের ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ আপা। আশা করছি যে আপনি আগামী দিনগুলোতে সময় নিয়ে আমাদের লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত থাকবেন। আর এখন আমি আবারও রুমি আপার কাছে যাই। রুমি আপা আনমিউট করে একটা গান শুনিয়ে ফেলবেন চটজলদি করে আমাদেরকে। চলো সময় কাজে লাগাই, সময় নাই। ঠিক তাই, ছোট্ট করে একটা গান শুনি। তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, আমার বুকে নৌকাইবা জোয়ারে ভাসিয়ে দাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ে, বজ্র বাঁধিয়ে, বজ্র বাঁধিয়ে দাও, সম্মুখে বার দৃষ্টি তোমার, সম্মুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। চমৎকার। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো, নোঙ্গর তোলো তোলো। বাহ, অনেক ধন্যবাদ রুমি আপা। এবার আমি একটু হাসিনা আপার কাছে যাই। চট জলদি করে হাসিনা আপার কাছে আমি জানতে চাই, আমরা শুরুতেই বলছিলাম যে পরিবার থেকেই কিন্তু আমরা সময়ের প্রতি ব্যবহার, মানে সময়ের ব্যবহার সম্পর্কে জানি। তো সেই ক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে একটু বলতেন আমাদেরকে যে আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে সময়ের ব্যাপারে আগ্রহী বা কি বলবো সচেতন করে তোলেন আপনি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আর শনিবার মানেই তো রিতা পাস স্টুডিওতে, জমজমাট আড্ডা। আমি নাই, শনিবার মানে তো আমি না থাকলে কিভাবে চলবে? তোমার শাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। তারপর
ঠিক আছে? তো আসলে সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি যদি সময়ের কাজটা সময় মতো না করি ওটা কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না। এটা তো ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে ভাব সম্প্রসারণ করে আসছি। আমি করতাম, সেজন্য আমার বাচ্চাদের আসলে সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল ওদের কাছে, প্রত্যেকটা মুহূর্ত এবং এক একটা সেকেন্ড মিনিট সব, কারণ ওদের ওইভাবে মেনটেন করা ছিল যে এখন পড়ালেখার টাইমটা, এখন খাওয়ার টাইমটা, এখন তোমার নিজের বক্সটা নেওয়া, বা এখন এসে তোমার ওই হোমওয়ার্কটা করা, এরকম প্রত্যেকটা বিষয় না ওদের কাছে মেনটেন করা ছিল। এবং ওরাও আল্লাহর রহমতে একদম ঠিক মতো এটা পালন করতো, কারণ আমি যেহেতু জব করতাম, ওর বাবা জব করতো, সেজন্য ওদের যে সময়টা দিতাম এটা আবার ছিল আমাদের কাছে। হাসিনা আপার যে কমেন্ট, ওইটা না মানলে যে খবর আছে এটা কিন্তু বোঝা যায়। এই কারণে হাসিনা আপাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এবার একটু রূপা আপার কাছে যাই। রূপা আপা, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি কোথায় জব করেন, তো এই জায়গাতে সময়টা কিভাবে ম্যানেজ করেন একটু জানতে চাই। খুব সবাই মনে করে অনেক টাইম টেবিলের জায়গা, কিন্তু আসলে না, একটু শর্ট করে বলবেন আমাদেরকে। থ্যাংক ইউ আপু। সময়ের মূল্যটা বুঝতেছেন, যেহেতু আর ছোট করে বলবো আর বড় করে বলো, সময়ের মূল্য আসলে সময়ের সাথে করে নিতে হয়, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যেমন এই যে টাইম আমি শেষ করে ফেলছি, আল্লাহ হাফেজ। নার্গিস আপা আপনার কাছে আসি, আপনার কাছে শর্ট করে একটু জানতে চাই। নার্গিস আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ নার্গিস আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। তো সময়ের মধ্যেই বিবেচিত, হ্যাঁ, যে কাজটাই মতো না করলে আর সময় মতো করে না ফেলতে পারলে সেটা সময়ের কোনো মূল্যই হয় না। এই যে কথা বলতেছি এটা কিন্তু সময়ের মধ্যে বলতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং সবাই কিন্তু সময়টা মেইনটেইন করে শর্ট করেই বলেছেন। সবাই খুব স্মার্ট, বাংলাদেশের স্মার্ট জনগণ খুব চমৎকার ভাবে বলেছেন। নীলাপু আপনার কাছে আসি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সময় নিয়ে কথা বলছি, তো এখন একটু যদি আমাকে একটু শর্ট করে বলতেন, যারা নতুন প্রজন্মে যারা আছে তারা সময়কে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারে, বা সময়ের কাজটা সময়ে করার জন্য তাদেরকে উপদেশ যদি দিতে হয়, কি উপদেশ দিবেন? উপদেশ আসলে এতক্ষণে আমরা যা বলেছি সবই উপদেশ। আর স্বপ্ন, আপনি যেহেতু মানে নতুন প্রজন্ম বলছেন, তাহলে সে এখন ছোটবেলায় নাই, এখন সে ভাববে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব। এখনই সময়, স্বপ্ন দেখুন, আপনার এইমটা আপনি নির্ধারণ করুন যে আপনি কি হবেন, সেই মাফিক চলতে থাকুন। দেখুন, আমার কিন্তু ছোটবেলায় স্বপ্ন ছিল আমি সাংবাদিক হব, কিন্তু আমি কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট, সেখান থেকে আমি জার্নালিজমে আসছি। তখন হয়তো জার্নালিজমের মানে একরকম ছিল, এখন অন্যরকম একটু পরিবর্তন এসেছে, কিন্তু আমি সাংবাদিকতায় এসেছি। সো স্বপ্ন দেখুন, সময়টাকে কাজে লাগান, সাকসেস হবেন। নাজনীন আপু, আপনার জীবন থেকে যদি কোনো উপদেশ দিতে হয়, উপদেশই বলি কারণ ছোটদের জন্য বলছি, ছোট না, যারা যে আপু যেমনটা বললেন যে এখন নারী বন্ধু যারা আছেন, নারী হিসেবে সময়কে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে যাই প্রপারলি, তাহলে আসলে প্রথমে কি মাথায় রাখতে হবে আমাদেরকে? আমি মনে করি যে প্রত্যেকটা নারীরই তার সময়টাকে যদি সে ডিস্ট্রিবিউট করতে চায়, একটু কাজের প্রায়োরিটিটা আগে সেট করে নেবে, যে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আগে, কোনটা গুরুত্বপূর্ণ এবং আমার জীবনে বা আমার আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, সেভাবে যদি একটু সিরিয়াল করা যায় যে আমার কোনটা 1 নাম্বার কাজ, কোনটা 2 নাম্বার গুরুত্ব, কোনটা 3 নাম্বার, এরকম একটা ফ্রেম বোধহয় সবাই একটু থাকতে হবে, কাজের প্রায়োরিটিটা দেয়া। সেই প্রায়োরিটি অনুযায়ী আপনার সময়টাকে আপনি ভাগ করা। আর নারীদের জন্য আমার একদম বিশেষ বলা, যারা শুনছেন আমাদের অনলাইনে বা যারা দেখছেন, তাদেরকে প্রথমত তো ধন্যবাদ যে এই সময়টাকে এত সুন্দর করে কাজে লাগিয়েছেন, যে তারা টিভি সেটের সামনে শুনছেন বা অনলাইনে যুক্ত হয়েছেন। আমি বলবো নিজের জন্য একটু সময় বের করা। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, যত কিছুই, যে কেন ধন্যবাদ দিলাম সবাইকে, কারণ সবাই কিন্তু নিজেকে সময় দিয়েই কিন্তু অনলাইনে যুক্ত হয়েছেন, এটা ভীষণ জরুরি, নিজেকে সময় দিতে হবে। রিতাপা, আপনার কাছে তো এই নিজেকে সময় দেওয়া নিয়ে কিন্তু জানতে চাওয়া, একটু ছোট্ট করে বলবেন। আমার কথা হলো সময়ের মূল্যটা বোঝা উচিত সবারই, কারণ আসলে এই সময়টা চলে গেলে, সময়ের কাজটা যদি আমরা সময়ে না করতে পারি, পরে একটা সময় গিয়ে কিন্তু সাধন হবে না। মানে ওই যে বলেন না, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, ওই রকম আর কি। তো জন্য টাইম মতো রাইট টাইমে রাইট ডিসিশন নিয়ে নিজেকে সুন্দরভাবে পরিচালিত করা, আর কমিটমেন্ট, মানে নিজের সাথে কমিটমেন্ট রক্ষা করা, অন্যের সাথেও কমিটমেন্ট আর রেসপেক্ট, এই দুটো জিনিস যদি থাকে
তাহলে আমার মনে হয় সে তার লক্ষ্যে পৌঁছাবে। এটা কিন্তু খুব চমৎকার একটা কথা যে গুছিয়ে নেওয়া। আমরা যে গুছিয়ে নেই না, অনেক সময় দেখা যায় কাজের প্রেসারে আমরা মনে কি করব একটা ভাব চলে আসে, অস্থির হয়ে যায়। এই অস্থিরতা একদম করা যাবে না। একটু ধীরে সুস্থে, একটু জোরে শ্বাস নিয়ে। আর একটা কথা আমি বলবো, এখন প্রচন্ড গরম, মানে অতিরিক্ত গরম পড়েছে, এই সময়টা আমাদের নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার। সেই জন্য প্রচুর পানি খাওয়া দরকার, খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেওয়া দরকার, এবং পোশাক চুজিং এর ক্ষেত্রে একটু নজর দেওয়া দরকার। স্পাইসি ফুড থেকে একটু দূরে থাকতে হবে, জাঙ্ক ফুড স্টাইলটাকে একটু পাশে রেখে একটু স্বাচ্ছন্দ্য বোধ এবং ব্রিদিং একটু রিতাপা যদি স্পেশাল অফার দেয় তাহলে স্পাটাও এই সময় খুব ভালো। স্পেশাল অফার অলরেডি আছে সবার জন্য, স্পাটাও এই সময় খুব ভালো, সবকিছুই চলতে হবে, কিন্তু সময় বলছে এখন আমাদের আড্ডা শেষ করতে হবে। যারা জুমে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। আর এই যে তিনজন সময় নিয়ে আমাদের কাছে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আজকের আড্ডার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। সময় বলছে এখন আমাকে বিদায় নিতে হবে, কিছুই করার নেই, কিন্তু আগামী দিনগুলোতেও আপনাদেরকে আমরা পাশে চাই, লেডিস ক্লাবের পাশে চাই, নেক্সাস টেলিভিশনের সমস্ত আয়োজনে আপনাদেরকে সাথে চাই। সেই কামনায় শেষ করছি আমাদের আজকের আড্ডা।